বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা, বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে। খালেদা জিয়ার মুক্তি তারা চায় না। মুক্তি সম্ভব একমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমে। তারা কোর্টে যায় না, আদালতে যায় না। মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তারা খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায় না। শনিবার নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাক প্রাথমিকে সময় বেড়ে হবে 2 বছর, পুষ্টিকর বিস্কুট দেওয়ার নির্দেশনা। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে অঘোষিত প্রতিযোগিতায় চীন ভারত, দিল্লিতেই ভরসা ঢাকার। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, এমনটাই অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এদিকে বেগম জিয়ার মুক্তি দাবিতে 29 জুন নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়ে চড়ে বসে দলটির নেতারা। অন্যায়ভাবে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি। দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও মানবতা অস্বীকার করেছে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও বেগম জিয়াকে সাজা ভোগ করাতে সরকার চক্রান্ত করছে। এর আরেকটা চালাকি আছে, চালাকিটাকে এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার। উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য করি না, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনে সমাবেশ করতে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বলেন, তাদের লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠা করতে। সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে তিনি যেমন এই অভ্যন্তরীণ এবং বহিরাক্রমণ
কে মোকাবেলা করার সহযোগিতা করেছে। আমরা সেই রকম একটা আদর্শিক কর্মী হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, গড়ে উঠতে পারি। বিএনপিকে আমি বলি এটা গণতান্ত্রিক দল না, এটা গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে। সত্যিকার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা যারা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা হলো তাদের একটা ভেলকিবাজি, মিথ্যা, ধোঁকা। তারা খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, রাজনীতি হিসেবে তারেককে প্রতিষ্ঠিত করতে চায়। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর মেয়াদি করার পরিকল্পনা করছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। এই দেশ একদিন মোশতাক ও তার দোসরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে। আমি রাসেল বলছি। কেউ করলো আবৃত্তি, কেউ এলো সমবেত সঙ্গীত নিয়ে, আবার কেউ বা এলেন দলীয় নৃত্যের তালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই পেশাদার শিল্পীদের মতো করেই সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরলেন প্রাইমারি পড়ুয়া এক ঝাঁক ক্ষুদে শিল্পী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। এখন আমাদের লক্ষ্য প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রমে কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না, এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। গেল 1.5 যুগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের হার অন্তত 3 গুণ বেড়েছে বলেও জানান সরকার প্রধান। মহিলা শিক্ষকের সংখ্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে চীন ও ভারতের মধ্যে চলছে অঘোষিত প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে তিস্তায় বেইজিং আগ্রহ দেখিয়ে এলেও নয়াদিল্লি এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সফরের পর প্রধানমন্ত্রীর চীন সফর প্রমাণ করে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সফল। বাংলাদেশ ও ভারতের যৌথ নদী তিস্তা সীমানার ওপারে বাঁধ নির্মাণ করায় যে নদীর পানিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গত 50 বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। বছর 10 আগে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে চীন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের মধ্যে 2016 সালে একটি সমঝোতা স্মারক সই হয়, তবে এরপর আর কোনো কাজ এগোয়নি। সম্প্রতি তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখাতে শুরু করেছে ভারত। কিছুদিনের মধ্যে দেশটি কারিগরি দল পাঠাবে বলে প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরে ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। এতে তিস্তা নদী ঘিরে একরকম প্রতিযোগিতা চলছে ভারত ও চীনের মধ্যে। শেষ মুহূর্তে কাকে এই পরিকল্পনা বাস্তবায়নের ভার দেবে বাংলাদেশ, সেটিই প্রশ্ন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীনের দীর্ঘদিনের আগ্রহ থাকলেও অভিন্ন নদী হওয়ায় ভারত এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু 2 দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সফলতার সঙ্গে ভারসাম্য বজায় রাখছে। আমরা যে সবার সাথে ব্যালেন্স করে কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি, সেটির একটা বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন
এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে। আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী চীন সফর করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দম্ভ চূর্ণ হলো সাদিক অ্যাগ্রোর। ছাগলকাণ্ডের পর বেরিয়ে আসছে তাদেরও অনিয়ম। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির একাংশ। এছাড়া উচ্ছেদ করা হয়েছে অন্যান্য দখলদারদেরও। সিটি কর্পোরেশন জানায়, খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলমুক্ত করে রামচন্দ্রপুর খালের পানির প্রবাহ ফেরাতে উচ্ছেদ অভিযান হবে বৃহস্পতিবার। এমন তথ্য আগের রাতেই জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর সেই খবরে আশেপাশের অনেক দখলদার আগেই সরিয়ে নেন নিজেদের স্থাপনা। কিন্তু ব্যতিক্রম কেবল আলোচিত পশুর খামার সাদিক অ্যাগ্রো। রাতের বেলা বেশ কিছু গরু ছাগল সরিয়ে নিলেও নিজেদের অবস্থান ছাড়তে অনড় তারা। সিটি কর্পোরেশনের যে ডিমার্কেশনটা, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্মটা নেই। অভিযান শুরুর নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এসে ভূমি জরিপের কাগজপত্র সামনে আনলে মিথ্যা প্রমাণ হয় সাদিক অ্যাগ্রোর দাবি। কাগজ অনুযায়ী খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। এক্সকেভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয় সাদিক অ্যাগ্রোর একাংশ। রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। এদিকে স্থানীয় কাউন্সিলরের ছত্রছায়ায় খাল দখল হওয়ার অভিযোগ থাকলেও তিনিও কথা বললেন ভিন্ন সুরে। কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে, আসলে গরুর ব্যবসায় কখনো ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না। দখলমুক্ত করার পর মাটি সরিয়ে খালে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বেরিয়ে আসছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসাব। পদবীর দাপটে টঙ্গীতে গড়ে তুলেছেন শিল্প কারখানা। রাতারাতি গার্মেন্টস কর্মী ভাই বনে গেছেন শিল্পপতি, যার মালিকানায় আছেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারও। দখলে রেখেছেন 19 কোটি টাকার জমিও। এছাড়া নামে বেনামে গড়েছেন আরও সম্পদ। রাজিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। ছেলের একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ। দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান। তদবির জুড়ে চেয়ারে বসে 2 হাতে কামিয়েছেন। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। টঙ্গী শহরের তিলারগাতি এলাকায় এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে এই প্রতিষ্ঠানে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায়, মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। স্থানীয় কাউন্সিলর বলছেন, 2-1 বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই প্রায় আরও 19 কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাই। শাম্মী আর কিতে কাইয়ুম, এই একটা জয়েনের ব্যবসা আছে। ফ্যাক্টরি একসময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে, 8 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। আনুমানিক যে জমিটা কিনছে, জমিটার মূল্য আছে 15 থেকে 20 লাখ টাকা কাঠা। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ছাগল কাণ্ডের 14 দিন পর জনসমক্ষে এলেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হলেও এতদিন লাপাত্তা ছিলেন লায়লা কানিজ। বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো খোঁজ পাননি কেউ। শিক্ষক হয়ে কিভাবে গড়েন অঢেল সম্পদ, এ নিয়ে বিতর্ক সহ নানা সমালোচনার পরেও গণমাধ্যমের সামনে আসেননি তিনি।
অফিস করেন। অংশ নেন দুটি সভায়। সভা শেষে বের হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। খাল দখলই কাল হয়েছে মিরপুরের। দীর্ঘদিনের দখল আর দূষণের প্রভাবে কল্যাণপুর খালের একাংশ দখল হওয়ায় একটু বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। ডুবে যাচ্ছে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া। নতুন সড়ক, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেও মিলছে না সুফল। রাশেদ লিমনের রিপোর্ট। যেন বাতির নিচে অন্ধকার, উপরে ফিটফাট, ঠিক নিচেই সদরঘাট। মেট্রো রেলে যাপিত জীবনে আধুনিকতার ছোঁয়া পাওয়া মিরপুরবাসী একটু বৃষ্টিতেই নাজেহাল। এই যে বুধবার সকালে 1 ঘন্টায় 61 মিলিমিটার বৃষ্টিতেই পানিবন্দি শেওড়াপাড়া, কাজীপাড়া আর পাইকপাড়া। সকাল সকাল স্কুল অফিসগামীদের ডুবতে হয়েছে কোমর পানিতে। দুর্ভোগ, দুর্দশা সব যেন নেমে এসেছে এই এলাকায়। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় মানে কোমরের উপরে কাঁচা দিয়া। মানুষজন পড়ে যাইতেছে, আমি তো পা ভেঙে আসলো আমার। নদী হয়ে গেছে, এখন মনে হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগে। এখন মণিপুর এলাকায় এই সাইডটা শ্যানপাড়া সবসময় পানি দেখে আইছে। তবে অল্প বর্ষায় এমন ভয়াবহতার সাক্ষী নতুন নয় এই এলাকার বাসিন্দারা। মেট্রো রেলের সঙ্গে তৈরি হয়েছে নতুন সড়ক, বসেছে সুয়ারেজ লাইন, তবু মিলছে না মুক্তি। কারণ অনুসন্ধানে একটু ভেতরে সময় সংবাদ। স্থানীয় খালগুলো থেকে স্ট্রম ড্রেনেজের পানি নেমে যাবার কথা থাকলেও কল্যাণপুর খালের শাখা উমোচ উপচে তলিয়ে গেছে আশপাশ। বুঝতে আর বাকি নেই সর্বনাশটা হয়েছে কোথায়। কথা ছিল এই পানি প্রবাহিত হবে খাল দিয়ে, তবে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সেই খালের পানি এখন সড়ক দিয়ে অর্থাৎ উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যার মূল কারণ স্থানীয় কাউন্সিলর বলছে দূষণের পাশাপাশি দখলও। এবং অভিযোগ আছে এই ওয়াসার যে এই পাম্পটি বসানো হয়েছে সেটিও খালের জমি দখল করে, এবং এই পাশটাতে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো খালের জমির উপরেই তৈরি করা হয়েছে। এবং ধীরে ধীরে খালের দুই পাশে যারা বসতি স্থাপন করছেন তারা দখল করে নিচ্ছেন খালের জায়গা, যার পরিণাম এখন চোখের সামনে। প্রথমে ছিল ওয়াসার, এখন সিটি কর্পোরেশনের আন্ডারে আসছে। সিটি কর্পোরেশন ইচ্ছা করলে এটা উদ্ধার করতে পারে। কাউন্সিলর তো কইতেছে এটা খালের উপরে হয়েছে, তাই আমরা বলতে খাল তো দখল হয়ে যাচ্ছে। কারা করতেছে দখল? দখল করতেছে যাদের মানে করে টিনশেড বাড়ি আছে, এখন তারা কে করতেছে এটা তো যার জায়গা আছে এ করতেছে। আবার উন্নয়নের নামে খালের উপর কালভার্টও কম ভোগাচ্ছে না। দূষণের জন্য সাধারণ নাগরিকদের দুষলেও দখলদারদের কাছে নিজেদের অসহায় মানছেন খোদ স্থানীয় কাউন্সিলর। বলছেন দিনে দিনে প্রভাবশালীরাই কিলে খাচ্ছে এসব খাল। যারা প্রভাবশালী, যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। তো এই ধরনের আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোকের অভাব নাই। খালের গভীরতা এবং দুপাশ যে দখল হয়ে গেছে, এই দুটি বিষয় যদি আমরা সমাধান করতে পারি, এই জোনটাতে কোনো প্রকারের জলাবদ্ধতা থাকবে না। নগরবিদ্যা বলছেন ক্ষমতাধররা কখনোই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়, তাই নগর কর্তৃপক্ষকেই দায় নিয়ে এসব খাল উদ্ধার করতে হবে। প্রভাবশালী চরিত্র যাই হোক, তাকে সেখান থেকে উৎখাত করে এই ফ্লোগুলোকে ফেরত আনা, এইটা আসলে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, এবং এটা কাউন্সিলর সহ পুরো নগর ব্যবস্থাপনার দায়িত্ব। দখল মুক্তের পাশাপাশি দূষণ কমাতেও ব্যবস্থা নেওয়ার তাগিদ এই নগরবিদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে, কখনো সংকট তৈরি হবে না। সকালে রাজধানীতে এক সেমিনারে এমন দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় সাপে কাটা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে আসার বিষয়ে সচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এসবের মধ্যেই বৃহস্পতিবার রাজধানীতে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। সেমিনারে জানানো হয় দেশে প্রতি বছর প্রায় 4 লাখ সর্বদংশনের ঘটনা ঘটছে, আর তাতে বছরে প্রাণ হারাচ্ছেন 7,500 মানুষ। অ্যান্টিভেনমটাকে দ্রুত আমাদের কাছে অ্যাভেলেবল করেন। হঠাৎ কেন বাড়ছে প্রায় বিলুপ্ত হতে যাওয়া রাসেলস ভাইপারের উপদ্রব? সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য বিনাশী কর্মকাণ্ড সহ নানা কারণেই বংশ বিস্তারের অনুকূল সুযোগ পাচ্ছে রাসেলস ভাইপার। তবে এ নিয়ে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। এই সাপটা কিন্তু কাউকে নিজে নিজে আক্রমণ করে না, তা আক্রান্ত হলেই
তার ডিফেন্সের জন্য এটা আক্রমণ করে থাকে। মাটিতে একটু শব্দ করে যান অথবা লাইট নিয়ে চলেন, তাহলে সাপ কিন্তু নিজের মতো করে চলে যাবে। আতঙ্ক না ছড়িয়ে বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উপর জোর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলেন, অপচিকিৎসার মাধ্যমে সময়ক্ষেপণ না করে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিতে হবে দ্রুত সময়ের মধ্যে। হাসপাতালে আসার আগে একটা বিরাট সময় নষ্ট হয়ে যায় ওজাদের হাতে। সাপে কামড়ানোর রোগীকে 100 মিনিটের মধ্যে যদি আইভি দেওয়া যায় অ্যান্টিস্নেক ভেনম, তাহলে এই রোগীর মরার চান্স খুবই কম। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেন, সাপের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিয়ে কখনো সংকটে পড়বে না দেশ। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। এ সময় সচেতনতা বাড়ানো সহ সাপে কাটা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে আনতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণে 81 কোটি 49 লাখ ডলারের ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 9,534 কোটি 44 লাখ টাকা। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দুদেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে রেলমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন অর্থ বছরেই পাওয়া যাবে ঋণের অর্থ। 1930 সালে ব্রিটিশ আমলে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে রেল সংযোগ স্থাপনে প্রায় 700 মিটার দৈর্ঘ্যের স্টিলের কাঠামোয় নির্মাণ করা হয় কালুরঘাট সেতু। পরে 1962 সালে ডেক পরিবর্তন করে রূপান্তর করা হয় রেল ও সড়ক সেতুতে। জোড়াতালি দিয়ে চলা শতবর্ষী এই সেতুর পরিবর্তে নতুন আরেকটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2024-30 মেয়াদে কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া। ইডিসিএফ এবং ইডিপিএফ তহবিল থেকে 81 কোটি 49 লাখ ডলার বা 9,534 কোটি 44 লাখ টাকার ঋণ দিচ্ছে দেশটি। বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, 0.01% এবং 1% সুদ হারে যথাক্রমে 30 ও 40 বছরে শোধ করতে হবে ঋণের অর্থ। কোরিয়ানরাও জাপানের মতোই অনেকটা, এরা আশা করি যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা এই ব্রিজের কাজটা সম্পন্ন করতে পারে। এই টাকা তো আমার মনে হয় যে ইআরডির কাছে তারা প্লেস করে দিছে, আমরা কামিং অর্থ বছরে এই অর্থ বছরে আমরা কাজ করতে পারবো, অসুবিধা নেই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পাওয়ায় রিজার্ভ নিয়ে আর কোনো চিন্তা নেই। রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন? আর চিন্তা আছে? কিন্তু এখনো তো স্যার অনেক নিচে। ওই তো আবার ঘুরে ফিরে একই কথা। কালুরঘাট সেতু নির্মাণের পাশাপাশি সিলেট আখাউড়া রেলপথ নির্মাণে অর্থ ছাড়ে ভারতকে তাগাদা দেওয়ার কথা জানান রেলমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের সর্বগ্রাসী ক্ষুধা বেড়ে যাওয়ায় গণমাধ্যম আর সৎ কর্মকর্তাদের খুঁজে পায় না। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব সত্যজিৎ কর্মকার। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচার লালন করতে হবে। কর্মকর্তাদের দায়িত্ব ঠিকভাবে পালনে উৎসাহ দিতে কয়েক বছর ধরে শুদ্ধাচার পুরস্কার দিয়ে আসছে সরকার। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে পরিকল্পনা বিভাগ। অনুষ্ঠানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই ছিলেন অনুপস্থিত, যা ইতিবাচক নয় উল্লেখ করে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, স্বতঃস্ফূর্ত উপস্থিতি না থাকাই প্রমাণ করে তাদের মধ্যে সমন্বয় ও উদাসীনতা আছে। দেশ অনেক কিছু দিলেও সর্বগ্রাসী ক্ষুধায় নীতি নৈতিকতা ঠিক থাকছে না সরকারি কর্মকর্তাদের। শুদ্ধাচার পুরস্কার দেওয়া হচ্ছে অথবা কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হচ্ছে, সেখানে আমার অফিসাররা শুনেই আসবেন, সেই জায়গাটা আমরা ব্যর্থ হয়েছি। আমরা সর্বগ্রাসী ক্ষুধার ভিতরে ঢুকে গেছি। আমাদের চাই চাই আরো চাই, নিজে ঠিক করতে হবে আমার কদ্দূর আছে, আমাদেরকে সরকার কি দিচ্ছে, সেই জায়গায় যদি আমরা সেই জায়গাটা যদি সচেতন থাকি তাহলে তো আর কিছু লাগে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন ধরে রাখতে হলে ব্যক্তি থেকে রাষ্ট্র সব জায়গায় শুদ্ধাচারের বিকল্প নেই। এই পরিকল্পনা বিভাগ আমরা সবাই এগিয়ে যাব এবং এর মাধ্যমে গোটা দেশকে আমরা একটি শুদ্ধাচার চর্চার সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে আমরা এই জায়গাটিকে আমরা আমাদের দেশের কাছে তুলে ধরব। চলতি বছর 3 ক্যাটাগরিতে 3 জনকে পুরস্কার দেয় পরিকল্পনা বিভাগ। ভবিষ্যতের সব শ্রেণীর সরকারি কর্মকর্তাকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান পরিকল্পনা কমিশনের সদস্যরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
ডিমের বাজারে অস্থিরতা যেন থামছেই না। দেশের বিভিন্ন স্থানে ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। লাগামহীন দামে হিমশিম অবস্থা ক্রেতার, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের, আর ব্যবসায়ীরা কারসাজির জন্য সিন্ডিকেটকেই দুষছেন। ডিমের বাজারের উত্তাপ কমছে না। সিন্ডিকেটের থাবায় ঈদের কিছুদিন আগ থেকেই অস্থির ডিমের বাজার। নওগাঁ, খুলনা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডজন ডিমের দর আকার ভেদে 150 থেকে 170 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেখানে একটি ডিমের জন্য গুনতে হচ্ছে বাড়তি 2 থেকে 3 টাকা। কয়েকদিনের ডিমের দর লাফিয়ে পড়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের। আগে কিনছি আপনার 15 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, আর এখন কেনা লাগতেছে 120 টাকা, 130 টাকায় ডিম। এখন 14 টাকা 15 টাকা। এই ডিম কি আমরা কিনতে পারি? বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়ছে ডিমের দাম। তবে পাইকাররা বলছেন যে হচ্ছে, এর জন্য সিন্ডিকেট ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দুষছেন ব্যবসায়ী নেতারা। ওরা বাড়িয়েছে, আমরা তো বাড়াতে পারছি না। আমরা যে ও কিনছি, আমরা ওই কিনা বেচা করছি। সাদাটা 44 টাকা হালি, লালটা হচ্ছে 48 টাকা হালি। ডিমের দাম খুবই বেশি। এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ব্যবসা মোটামুটি ভালো হবে না। তাদের যদি যথাযথ দায়িত্ব তারা পালন করে, আমরা আবার ঘুরে দাঁড়াবো। এবং এই অনেক খামারে আবার বাচ্চা টাচ্চা উঠছে, এগুলো উঠোনের পরে আবার দামে স্বাভাবিক হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গত 10 অর্থ বছরে ডিম উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। কনক আজাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে মার্কিন গণমাধ্যম CNN আয়োজিত ঐতিহাসিক এই বিতর্ক। অনুষ্ঠানটি দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরাও। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। 2020 সালের মতো এবারও প্রতিপক্ষ বাইডেন ও ট্রাম্প। দেশটিতে এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই নেতা। সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে তুলে ধরছেন নানা অভিযোগ। নির্বাচন ঘিরে দুটি মুখোমুখি বিতর্কে অংশ নেবেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট। এই বিতর্ক দুটির আয়োজক CNN ও ABC। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে CNN এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয়টি হবে আগামী 10 সেপ্টেম্বর। 4 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কের মঞ্চে উঠবেন তারা। প্রথম বিতর্কের বিষয়বস্তু কি হবে তা নিয়ে CNN কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সীমান্ত নিরাপত্তা, অভিবাসী, ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে। এছাড়াও ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে কোভিড নীতি, ক্যাপিটল হিলে দাঙ্গার প্রসঙ্গ তুলতে পারেন বাইডেন। অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা অবহেলা ও কূটনৈতিক ব্যর্থতার মতো প্রসঙ্গ তুলে ধরতে পারেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। 90 মিনিটের এই বিতর্ক দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরা। একই সঙ্গে বৈশ্বিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। রাহানুল রানা, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের পরও ক্রিকেটারদের পক্ষে সাফাই গাইছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহজ সুযোগ পেয়েও সেমির টিকিট হাতছাড়া হলেও সুপার 8 থেকে বিশ্বকাপ শেষ করতে পেরে সন্তুষ্ট বোর্ড প্রধান। ক্রিকেটাররা বাজে ফর্মে থেকে টুর্নামেন্ট শেষ করলেও নাজমুল হাসান পাপনের চোখে সেরা ক্রিকেটাররাই। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ অদূর ভবিষ্যতে আর আসবে কিনা বলা কঠিন। তবে আসর থেকে ছিটকে পড়া নিয়ে সবার যত না দুঃখ, তার চেয়ে অনেক বেশি ক্ষোভ, হতাশা, বিস্ময় শান্ত সাকিব মাহমুদুল্লাহদের খেলার ধরন নিয়ে। যদিও দেশ বিদেশে যখন ব্যাপক সমালোচনা, তখনও বড় গলা ক্রিকেট বোর্ড কর্তাদের। সংশ্লিষ্ট কারো যেন এতটুকু মন খারাপও হয় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে, এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা। প্রশ্ন উঠেছে বোর্ডের দল নির্বাচন নিয়ে। বিকল্প খেলোয়াড় তুলে এনে পাইপলাইন শক্তিশালী করতেও কার্যকর কোনো পদক্ষেপ নেই বিসিবির। জবাবদিহিতার সংস্কৃতি না থাকায় বারবার ব্যর্থ হলেও দায়িত্বে বহাল থাকেন কোচ, ক্যাপ্টেন কিংবা কর্মকর্তারা। প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে না পারায় দিনের পর দিন বাজে পারফরমেন্সের পরও নানা রকম তকমা নিয়ে দলে টিকে থাকেন অনেকে। অথচ বোর্ড প্রধানের চোখে এরাই সেরা। এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না।
টি-20 বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া 9 দলের মধ্যে একমাত্র বাংলাদেশই কখনো সেমিফাইনালে উঠতে পারেনি। তারপরও দল নিয়ে বিসিবি সভাপতির এমন বক্তব্য সত্যিই নিরাশ করে সবাইকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা, বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে অঘোষিত প্রতিযোগিতায় চীন, ভারত, দিল্লিতেই ভরসা ঢাকার। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।